আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে 6 নাম্বার অঙ্কে আমরা 5 নাম্বার অঙ্ক থেকে একটু চেঞ্জ পাবো। 5 নাম্বার অঙ্কে বলেছিল কস্ট প্রাইজে পণ্য প্রেরণ করা হয় ব্রাঞ্চের কাছে, আর এখানে বলতেছে যে বিক্রয় মূল্যে পাঠানো হয়, সেলিং প্রাইজে পাঠানো হয়, তাই তো? এখন জি ভাই। আমার প্রশ্ন হচ্ছে সেলিং প্রাইস বের করতে হয় কিভাবে, মানে কোনটা কোনটার সাহায্য লাগে সেলিং প্রাইস বের করতে গেলে? কস্ট প্রাইসের সাথে প্রফিট যোগ তাকে করলে সেলিং প্রাইস এক্স্যাক্টলি, হবে। কস্ট প্রাইসের সঙ্গে যখন প্রফিট যোগ করা হয় তখনই সেটা সেলিং প্রাইস হয়। তাহলে এখানে হুইস এর পরে সেই কথাটাই বলছে, হুইস ইজ যে সেলিং প্রাইসটা সেটা কিভাবে হচ্ছে, কস্ট প্লাস 25%, মানে কস্টের সঙ্গে 25% যোগ করলে সেইটাই হচ্ছে সেলিং প্রাইস। কথা ঠিক ঠিক আছে? হুম কস্টের সঙ্গে 25% যোগ করতে হবে, তাহলে ওইটাই তো সে প্রফিটের টাকা নাকি? হুম জি ভাই। এই এই ছাড়া আমার এই অঙ্কে আর কোনো পার্থক্য নেই, রিকোয়ারমেন্টেও কোনো পার্থক্য নেই, কারণ পার্থক্যর সুযোগ নেই। ডেপ্টর সিস্টেমে রিকোয়ারমেন্ট আগে যা ছিল এখনো তাই। ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস মেক আউট দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট, কি করতে বলছে? ব্রাঞ্চ ব্রাঞ্চ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। কয়টা রিকোয়ারমেন্ট বললো তাহলে, একটা না চারটা? একটা। একটা। একটা, তাহলে ছক কাটবো একটাই। আগে হুম যেরকম হ্যাঁ। কাটছিলাম সেরকমই নাকি? হ্যাঁ। আগে যেরকম কাটছিলাম ঠিক সেরকম। এই যে ছকের নাম হচ্ছে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, খেয়াল করতে হবে কিন্তু, চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আর এইখানে যা যা লিখবো আমরা আগে যা যা শিখেছি সব কিছু তাই। এখানে যা যা আছে আমরা যা যা শিখেছি সব সেম আছে, শুধু একটা জায়গায় চেঞ্জ, সে জায়গাটা আমি বুঝাবো। আগে আমরা অঙ্কটা করে নিই। মনে করবা তোমরা যা শিখছো সেটাই আগে বলো, সেটাই আমি কাজ করব। সেলিং প্রাইসের কি কাজ সেটা আমি পরে বুঝাচ্ছি। প্রথমে বলো স্টক অবলিক ইনভেন্টরি 1 জানুয়ারি 2017, ইনভয়েস প্রাইস মানে কি? চালান মূল্য, মানে যে মূল্যে পণ্য পাঠাচ্ছে সেই মূল্যের কথা বলছে। যাই হোক, তাহলে এইখানে 17 সালের জানুয়ারি 1 তারিখে স্টকের মূল্য কত? 20,000। হুম 20,000। ডেপ্টরসের মূল্য কত? 10,000। দশ তাহলে এই হাজার দুটো কি ওপেনিং অ্যাসেট না? হ্যাঁ। জি ভাই। তাহলে আমি চলে যাই এই ছকে, ছকে আমি প্রথমে লিখবো ওপেনিং অ্যাসেট, মানে ব্যালেন্স বিডি, যেটা 17 সালের জানুয়ারি 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি, স্টক অবলিক ইনভেন্টরি, আর ব্রাঞ্চ ডেপ্টরস যেটা বা অ্যাকাউন্ট রিসিভেবলও বলতে পারি। এটা রিসিভেবল মানে অ্যাকাউন্ট রিসিভেবল, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ওকে, কত টাকা? 10,000। দুইটা, 20,000 আর 10,000। 20,000 আর কত? 10,000। 10,000। ঠিক আছে, এ দুটো নিয়ে আমরা আগে যেরকম শিখছিলাম সেরকম কোনো ঝামেলা নাই। পরে কি আছে? গুডস ইনভয়েস টু ব্রাঞ্চ, মানে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, একই কথা, ঠিক আছে? হুম তাহলে গুডস সেন্ড টু ব্রাঞ্চ কত টাকা? ডেবিটে যাবে আশি 80,000। হাজার টাকা কোন দিকে যাবে? ডেবিট দিকে ডিসেম্বর ডেবিট। ডেবিট 31। দিকে বসবে 80,000 টাকা। দেখেন তো বসাইছি কিনা, ডিসেম্বর 31 তারিখ দিয়ে এই যে গুডস সেন্ড টু ব্রাঞ্চ লিখলাম, হ্যাঁ। জি ভাই। 80,000 টাকা। কোনো কনফিউশন? না। ওকে, এখানে একটু এরকম দিলে ভালো হয়, ঠিক আছে। এবার আসি পরেরটা, কি বলছে? ওটা হচ্ছে সেলস এট ব্রাঞ্চ, ব্রাঞ্চের সেলস। তাহলে ব্রাঞ্চের সেলস কয় প্রকার বলছে এখানে? ক্যাশ সেলস আর ক্রেডিট সেলস। তাহলে আমরা ছকের মধ্যে নিয়েই কোনটা, ক্যাশ সেলস না ক্রেডিট সেলস? ক্রেডিট ক্যাশ সেলসটা সেলস নেই। ক্রেডিট ক্যাশ সেলস, সেলসটা নেই। ক্যাশ সেলসটা নিই, ক্রেডিট সেলসটা নেই না, তাই তো? হ্যাঁ। তাহলে ক্যাশ জি ভাই। সেলস কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। ক্রেডিটে। কি নাম লিখে বসবে? ক্যাশ অ্যাকাউন্ট না ব্যাংক অ্যাকাউন্ট? ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট। লিখে। ক্যাশ অ্যাকাউন্ট লিখে আন্ডারলাইন করে আমি লিখবো ক্যাশ সেলস 50,000 টাকা, তাই তো? হুম জি ভাই। ওকে, ক্রেডিট সেলস তাহলে আমার এই ছকের মধ্যেই যায় না। কিন্তু নিচে আমার আরেকটা জিনিস আছে, ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টরস বা কাস্টমার 45,000, এটাও তো আমার ওই ক্যাশ সেলস মানে ক্যাশ অ্যাকাউন্টের আন্ডারেই যায় নাকি? হ্যাঁ যাবে। জি তাহলে ভাই। ডান দিকে ক্যাশ অ্যাকাউন্ট লিখে আন্ডারলাইন করে আমি দুটো এন্ট্রি লিখবো, একটা হচ্ছে ক্যাশ সেলস আর ক্যাশ রিসিভ। তাহলে দেখেন আমি লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট ডিসেম্বর 31 তারিখ দিয়ে, একটা হচ্ছে ক্যাশ সেলস, ক্যাশ সেলস কত টাকা? 50,000। 50,000। আর একটা আছে ক্যাশ রিসিভ 45,000। সব মিলে কি 95,000 হয়? হ্যাঁ হয়।
এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না। আমি চাইলে এই দুটো কিন্তু এইখানে না বসে আমি সরাসরি টাকার কলামে বসাতে পারতাম, পারতাম না? পারতাম। জি ভাই। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। নেক্সট, নেই। ডিসকাউন্ট অ্যালাউড টু কাস্টমার 500 টাকা আর ব্যাড ডেট 500 টাকা, এই দুটো কি এই ছকের মধ্যে যায়? না। যায় না, রাইট? ব্যাড যাবে না। যায় নাকি? না, যাবে না না। ভাই, এটা তো নন ক্যাশ। রাইট, এক্স্যাক্টলি। এরপর আছে ক্যাশ এক্সপেন্স অ্যাট ব্রাঞ্চ 10,000 টাকা, ব্রাঞ্চের খরচ। তাহলে খরচগুলো কোন দিকে যায়? ডেবিট ডেবিটে দিকে যায়। যাবে। ডেবিট দিকে। কি নাম লিখে যায়? ক্যাশ অ্যাকাউন্ট অথবা ব্যাংক হ্যাঁ, অ্যাকাউন্ট। অথবা তাহলে এখানে আমি কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট লিখবো না ব্যাংক অ্যাকাউন্ট লিখবো? ক্যাশ অ্যাকাউন্ট লিখবো। ক্যাশ অ্যাকাউন্ট লিখে এই নামটা লিখে টাকাটা বসাই দেবো। তাহলে আমি দেখি ডেবিট দিকে, এই যে লিখলাম ক্যাশ অ্যাকাউন্ট এক্সপেন্স অ্যাট ব্রাঞ্চ লিখে 10,000 টাকা বসাইছি। হ্যাঁ। জি ভাই। ওকে, নেক্সট, স্টক বা ইনভেন্টরি 31 ডিসেম্বর 2017 দিয়ে আছে 10,000 টাকা। তাহলে এইটা হলো আমার ক্লোজিং ইনভেন্টরি, মানে ক্লোজিং অ্যাসেট, তাই তো? হ্যাঁ, বলেন তো ওপেনিং হ্যাঁ। অ্যাসেট কয়টা ছিল? দুইটা দুইটা। ছিল। ক্লোজিং অ্যাসেট কয়টা আছে? একটা একটা নেই। আছে। হ্যাঁ, নেই কোনটা? ডেপ্টরস নাই। ডেপ্টরস নাই। তাহলে ডেপ্টরস ডেপ্টরস না লাগবে। থাকলে এটা তো বের করে নেওয়া লাগবে নাকি? হ্যাঁ। জি ভাই। তাহলে বের করতে গেলে আমি কোথায় চলে যাব? ওয়ার্কিং এ। ওয়ার্কিং এ। তাহলে ওয়ার্কিং এর নাম হবে ক্যালকুলেশন অফ ক্লোজিং ডেপ্টরস। এই যে ক্যালকুলেশন অফ ক্লোজিং ডেপ্টর লিখলাম। হ্যাঁ। হ্যাঁ। আগের দিন যা যা শিখেছিলাম এখানে কি কি আসে বলছিলাম? ওপেনিং ডেপ্টরস ওপেনিং। এর সঙ্গে ক্রেডিট পারচেজ, মানে বাকিতে বিক্রয় করা হলে সেটা যোগ হবে। হুম। মানে আমি একটা সংক্ষিপ্ত কথা বলছিলাম যে ওপেনিং ডেপ্টরস মানে প্রারম্ভিক দেনাদার। এই দেনাদার যদি জি বৃদ্ধি পায় কোনো এন্ট্রির কারণে তাহলে সেটা হবে যোগ, আর যদি কোনো এন্ট্রির কারণে হ্রাস পায় সেটা কি হবে? বিয়োগ। বিয়োগ। ভাই। তাহলে বৃদ্ধি পায় ক্যাশ ক্রেডিট সেলস এর কারণেই শুধু দেনাদার বৃদ্ধি পায়, মানে বাকিতে বিক্রয় যত করব তত দেনাদার বাড়বে, তাই তো? হুম। আর হ্যাঁ। দেনাদার কমে কি কি কারণে? দেনাদারের কাছ থেকে যদি টাকা পাওয়া যায় তাহলে দেনাদার কমে। আবার যদি দেনাদার কোনো পণ্য ফেরত দেয় আমাকে তাহলে তার কারণে কমবে। আবার যদি কোনো ডিসকাউন্ট বা ব্যাড ডেপ্ট হয় তাহলে তার কারণেও কি হবে? কমবে। 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 তাহলে শুধুমাত্র বৃদ্ধি পায় একটা কারণে, সেটা হচ্ছে ক্রেডিট সেলস। তাহলে এখানে আমি ওপেনিং ডেপ্টরস নিয়ে যদি কাজ করতে চাই, ওপেনিং ডেপ্টর ছিল 10,000 টাকা, আমি প্রথমেই দেখেন লিখছি ওপেনিং ডেপ্টর 10,000 টাকা লিখছি। হুম। জি ভাই। ওকে, এর সঙ্গে যোগ করব ক্রেডিট সেলস। ক্রেডিট সেল কোনটা? এইখানে যে দুইটা সেল ছিল প্রশ্নে, ক্যাশ সেলস 50,000 20,000। আর ক্রেডিট সেলস কত? 40,000। 40। তাহলে 40। আমি এখানে 40,000 নিব, তাই তো? হুম। তাহলে নিলাম আমি 40,000, যোগ করলে দুটো মিলে হয়েছে কত? 50,000। দুটো মিলে কত? 50,000। এইবার দেখেন এই ডান দিকে তাকান, এখানে আমি ক্যাশ রিসিভ ফ্রম ডেপ্টর ছিল না, 45,000 টাকা ছিল। হ্যাঁ, ছিল। তাহলে এটা কি করব, যোগ না বিয়োগ? বিয়োগ করব। তাহলে 45,000 বিয়োগ করলে থাকে 5,000। আর একটু আগে যে দুটো দেখা হয়েছে ডিসকাউন্ট আর ব্যাড ডে 500 500 ছিল, তাহলে এই দুটো কি করব, মাইনাস করে দিলে 4,000 টাকা হবে ক্লোজিং ডেপ্টরস। কত টাকা হবে? 4,000 ক্লোজিং ডেপ্টর। 4,000। এখান থেকে আর একটা জিনিস মাইনাস হতো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফেরত ডিসকাউন্ট। দিলে, পণ্য গুড। ফেরত দিলে ডিসকাউন্ট তো আছে। যদি হ্যাঁ। দেনাদার আমাদেরকে গুডস পণ্য লিঙ্ক। ফেরত দিত সেটাও মাইনাস হতো, সেটা কি আজকে আছে? নেই। নাই, বিধায় সেটা আর লিখতে পারি নাই। তাহলে ক্লোজিং ডেপ্টরস ডান দিকে বসবে। তাহলে এখানে দেখেন ডান দিকে আমি ব্যালেন্স শিটে লিখলাম, লিখে আন্ডারলাইন করলাম, করে এখানে স্টক বা ইনভেন্টরি অ্যাট ব্রাঞ্চ 10,000 টাকা ছিল ক্লোজিং, আর ডেপ্টরস আমি বের করলাম 4,000, বসাইছি। হ্যাঁ। আচ্ছা, যদি বসাই থাকি তাহলে আমাদের এই জায়গাটায় কোন এন্ট্রিটা, যেগুলো বসানো আছে এখানে এর মধ্যে কোন এন্ট্রিটা আমরা বুঝি নাই সেটা আমাদের একটু বলতে হবে। আমরা যা পড়লাম তাই তো এখানে বসাইছি নাকি অন্য কিছু বসাইছি? না, তাই বসাইছি। তাহলে এই জিনিসটা আমরা আগেও করে আসছি না? 1 থেকে 5 নাম্বার পর্যন্ত সবগুলোতে করছি না? হুম। এখানে তাই করছি।
এখন যোগ বিয়োগ করার আগে আমার ওই সেলিং প্রাইসের কাজটা কি সেটা একটু জেনে আসতে হবে, ঠিক আছে? হুম। তাহলে আমি একটা লাইন লিখে দিব, সেই লাইনটার দিকে একটু তাকান, সূত্রের এখানে একটু তাকান। দেখেন, এইখানে দেখেন, পণ্য যদি শাখার কাছে বিক্রয় মূল্যে প্রেরণ করা হয় তাহলে ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যান্ড গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ ইটিসি এর উপর স্টক রিজার্ভ কাটতে হয়। কি বলেছি? পণ্য যদি শাখার কাছে বিক্রয় মূল্যে প্রেরণ করা হয়, তার মানে গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাট সেলিং প্রাইস আর অ্যাট কস্ট প্রাইস, দুটোর পার্থক্য সেই জায়গাটাই। যে যদি অ্যাট কস্ট বলে বা কোনো কিছুই যদি না বলে তাহলে আমরা যা করেছি তাই, কিন্তু যখনই বিক্রয় মূল্যের কথা বলবে যে বিক্রয় মূল্যে প্রেরণ করা হচ্ছে, তখনই আমরা স্টক রিজার্ভ নামে একটা ওয়ার্কিং করব। কি করব? স্টক রিজার্ভ নামে স্টক একটা রিজার্ভ। ওয়ার্কিং করবো। এই ওয়ার্কিংটা করব চারটা এন্ট্রির উপরে। কার কার উপরে? স্টক রিলেটেড চারটা এন্ট্রির উপরে, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ আর গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, মাত্র এই চারটা এন্ট্রির উপরে। মানে যে এই চারটা এন্ট্রি কিন্তু আমার ছকের মধ্যেই বসে, ঠিক আছে? জি ভাই। এই চারটা এন্ট্রির উপরে আমি একটা ওয়ার্কিং করব, তার নাম হচ্ছে স্টক রিজার্ভ। তাহলে যেহেতু আমার এখানে বিক্রয় মূল্যের কথা বলেছিল, তাহলে আমি এই ওয়ার্কিংটা করবো। এটুকু স্ক্রিনশট দিয়ে রাখতে হবে কিন্তু, এই কথাটুকু। হুম, জি ভাই। ওকে। তাহলে আমি অঙ্কে চলে যাই। যেহেতু বিক্রয় মূল্যের কথা বলেছে আমরা সবাই শিওর, তাহলে আমি ওই ওয়ার্কিংটা করব। সেই ওয়ার্কিং এর নাম হচ্ছে ক্যালকুলেশন অফ স্টক রিজার্ভ। 6 নম্বর অঙ্কের নিচে সবাই খেয়াল করবেন, আমি এখানে এই যে 6 নম্বর অঙ্ক, এইখানে লিখলাম 1 নম্বর ওয়ার্কিং এটা, 2 নম্বর ওয়ার্কিং নাম লিখলাম ক্যালকুলেশন অফ স্টক রিজার্ভ, লিখছি। হ্যাঁ। হ্যাঁ। কার কার উপরে করব? চারটে এন্ট্রির উপরে, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, গুডস সেন্ট টু ব্রাঞ্চ, গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই যে ছকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে এখানে এই চারটে এন্ট্রি চারটাই আছে না কোনোটা নাই এমন আছে? ওপেনিং আছে, ক্লোজিং আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ গুডস আছে, গুডস নাই, রিটার্ন বাই ব্রাঞ্চ। রিটার্নটা নেই। রাইট, রিটার্নটা নাই। তাহলে রিটার্নটা না থাকলে আমি এখন তাহলে কয়টার জন্য করব? তিনটার জন্য। তিনটা। তিনটার জন্য। কিভাবে করব একটুখানি খেয়াল করেন, দেখলেই বুঝে যাচ্ছেন সেটা কি। এই যে ক্যালকুলেশন অফ স্টক রিজার্ভ, অন ওপেনিং স্টকের উপর কাটছি, অন ক্লোজিং এর উপরে কাটছি, অন গুডস ইনটু ব্রাঞ্চের উপর কাটছি, তিনটার উপরেই কাটছি। আমি কিন্তু আলাদা কোনো এন্ট্রির উপরে কাটি না, মাত্র তিনটার উপরেই কাটছি। কিভাবে কাটছি খেয়াল করতে হবে। এই জায়গাটায় ওপেনিং স্টক ছিল কত? 20,000। হাজার। ক্লোজিং স্টক ছিল 20,000। 10,000। আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ ছিল 80,000, তাই তো? হ্যাঁ। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা যেটা বলছিলাম, তাহলে আমার এই তিনটা এন্ট্রির যে বেসিক টাকা, 20,000 টাকা, 10,000 টাকা আর 80,000 টাকা, যা যা ছিল সেটা বসাইছি। এখন কথা হচ্ছে আমি এই রিজার্ভের অংশ কাটবো কোনটুক, কিভাবে কাটবো? আমি চলে যাব উপরে এই রেটটার উপর। এইখানে আমার এখানে রেটটা কত পার্সেন্ট বলেছিল? 25%। এই 25%। 25% কার সঙ্গে যোগ করতে বলছিল? কস্ট, সেলিং প্রাইস। ও কস্টের সাথে, কস্ট প্লাস কস্ট 25%। প্লাস 25%, তাই তো? হুম। জি ভাই। তাহলে কস্ট আর 25% এটা যোগ করলেই আমি কি পাচ্ছি? বিক্রয় মূল্য পাচ্ছি, তাই তো? সেলিং। হ্যাঁ। তাহলে হ্যাঁ। আমি সেই বিক্রয় মূল্যে, এই দেখো এখানে খেয়াল করো, ইনভয়েস গুডস টু দ্য ব্রাঞ্চ অ্যাট সেলিং প্রাইস, মানে ব্রাঞ্চের কাছে পণ্য বিক্রয় মূল্যে প্রেরণ করা হচ্ছে, তাই তো? তাহলে এই জায়গায় হ্যাঁ। আসো, যে ওপেনিং স্টকের যে কথাটা বলছিল, যে স্টক
অবলিক ইনভেন্টরি অন 1st জানুয়ারি 20,000 টাকা, ব্র্যাকেটে বলছে ইনভয়েস প্রাইস, মানে চালান মূল্য, মানে যে মূল্যে পাঠাইছিল সেই মূল্যটা হচ্ছে 20,000 টাকা। কত টাকা? 20,000 20,000 টাকা। টাকা। এখন আমার কোশ্চেন, এই 20,000 টাকা কি বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য? এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক হয়ে গেল। বলো, 20,000 টাকা কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? বিক্রয় মূল্য। এক্স্যাক্টলি বিক্রয় মূল্য, কারণ এইখানেই বলছে ইনভয়েস গুডস টু ব্রাঞ্চ অ্যাট সেলিং প্রাইস। আবার এখানে বলছে সেই এই যে 20,000 টাকা এটা হচ্ছে ইনভয়েস প্রাইস। এটা কি প্রাইস? ইনভয়েস প্রাইস। Invoice তাহলে যে price। মূল্যে পাঠাইছিল সেই মূল্য, তাহলে কোন মূল্যে পাঠাইছিল? বিক্রয় সেই মূল্যে মূল্য। পাঠাইছিল না ক্রয় মূল্যে পাঠাইছিল? বিক্রয় 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 মূল্যে মূল্য। পাঠাচ্ছে। তাহলে এই 20,000 টাকা বিক্রয় মূল্য। ঠিক আছে। আবার আসে যে গুডস এন্ড টু ব্রাঞ্চ, জি হ্যাঁ, এটাও 80,000 টাকা ইনভয়েস প্রাইস, মানে এটাও বিক্রয় মূল্য। আবার নিচে আসে যে ইনভেন্টরি বিক্রয় ক্লোজিং যেটা 10,000, এটাও ইনভয়েস প্রাইস, মানে এটাও বিক্রয় মূল্য। ঠিক আছে। জি ভাই। হ্যাঁ, এই তিনোটাই হলো বিক্রয় মূল্য। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন হুম। আছে? না, না না। রাইট। তাহলে এটা যদি বিক্রয় মূল্য হয়, আমার কোশ্চেন হচ্ছে এই বিক্রয় মূল্যের মধ্যে কি কি ছিল? কস্ট আর প্রফিট। কি কি ছিল? কস্ট আর প্রফিট। তাহলে কস্ট আর প্রফিট, ওই প্রফিট টু কি হলো? রিজার্ভ। প্রফিট টু কি কি? রিজার্ভ। রিজার্ভ। তাহলে এই যে 20,000 টাকা দিয়ে যদি উদাহরণ দেওয়া হয়, এই 20,000 টাকা হচ্ছে কত পার্সেন্টের টাকা? 125% টাকা। কত পার্সেন্ট টাকা? 125% টাকা। কারণ এর মধ্যে কস্ট আর প্রফিট দুটোই আছে, তাই তো? হ্যাঁ, জি ভাই ওইটাই। এক্স্যাক্টলি। তাহলে এইটা আমি কস্ট 100% আর প্রফিট 25%, মোট 125%-এর টাকা। ক্লিয়ার? হ্যাঁ। আবার জি ভাই। এই 10,000 টাকা এটাও আমার 125% টাকা। আবার নিচের এই 10,000 এটাও, সরি 10,000 না, এটা কিন্তু 80,000 ছিল, তাই তো? এটাও একশো আছে। পঁচিশ হ্যাঁ, পার্সেন্টের টাকা। আবার নিচের এই 10,000 এটাও কত? 125% টাকা। তাহলে আমার লাগবে হচ্ছে ওই 25%-এর টাকা কত? এটা হচ্ছে রিজার্ভের টাকা। তাহলে কি করতে হবে? এটাকে 125 দ্বারা ভাগ করতে হবে, আর 25 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলেই আমি পেয়ে যাব। আমি সেই কাজটাই করেছি এই নিচে এসে, সেই কাজটাই করেছি। দেখো, এই 20,000 গুণ 25 বা 125, 4,000 টাকা বেরোলো। 10,000 গুণ 25 বা 125, 2,000 টাকা বেরোলো। 80,000 গুণ 25 বা 125, 16,000 টাকা বেরোলো। আরো একটা কথা বলি ছোট, মনে রাখার জন্য আর কি, সেটা হচ্ছে আমরা যে হোল্ডিং এর অঙ্ক করছিলাম না, মানে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, ওইখানে কিন্তু যখন আমি আনরিয়ালাইজ প্রফিট বের করতাম, তখন ওরকম অন কস্ট আর অন সেলস এর একটা বিষয় ছিল। প্রফিট অন কস্ট, প্রফিট অন সেলস, এরকম একটা কথা বিষয় ছিল না? তাই জি ভাই। এখানেও সেটা প্রফিট অন কস্ট বলা মানেই হলো 25 বা 125 বা 20 বা 120 বা 10 বা 110, ঠিক আছে? আর প্রফিট অন সেলস বলা মানে কি? সরাসরি পার্সেন্টেজ। ঠিক আছে। হুম, তাহলে এইখানে এই প্রফিটটা কার সঙ্গে যোগ করছিল? কস্টের সঙ্গে, বলেই দিছিল। কার সঙ্গে যোগ করেছিল? কস্ট প্লাস কষ্টের 25%। কষ্টের সাথে। তার মানে কস্টের উপরে 25%। এই জন্য কস্ট হলো যার উপরে পার্সেন্ট কাটতে হয় সে 100%, আর এই 25% দেওয়া আছে, তাহলে কস্ট হলো 100% আর প্রফিট 25%। মোট সেলিং প্রাইসটা হচ্ছে 125%। ক্লিয়ার হলো তো আরো নাকি? হ্যাঁ। ওকে। এখন আমার কথা হচ্ছে, আমি আরো 3টে এন্ট্রি পাইলাম। কয়টা এন্ট্রি পাইছি ওয়ার্কিং করে? স্টক রিজার্ভ পাইছি 3টা। 3টে এন্ট্রি। এই 3টে এন্ট্রি শুধু পাইলে হবে না, এটা ওই ছকের মধ্যে পোস্টিং দিতে হবে। ঠিক আছে। জি ভাই। সহজ বুদ্ধি শিখাই দিব। হ্যাঁ। যার রিজার্ভ তার বিপরীত পাশে বসবে। কি বলেছি বলো? এটা ওপেনিং এর রিজার্ভ 4,000, এটা কোন যার দিকে বসবে? ডেবিটে ক্রেডিটে বসবে। রাইট। ক্লোজিং এর রিজার্ভ 2,000, এটা কোন দিকে বসবে? ডেবিটে বসবে। আর গুডস এন্ড টু ব্রাঞ্চের রিজার্ভ হচ্ছে 16,000, এটা কোন ক্রেডিটে দিকে বসবে। বসবে? ক্রেডিটে বসবে। মানে যার ডেবিটে রিজার্ভ তার বিপরীত ক্রেডিট। পাশে, এক কথায়। তাহলে আমি সেটাই বসাচ্ছি। হুম। এই দেখো, এইখানে তাকাও, এই রিজার্ভ কার কার আছে? এটা রিজার্ভ অন ওপেনিং স্টক আর রিজার্ভ অন গুডস এন্ড টু ব্রাঞ্চ, দুটো ক্রেডিট দিকে। আর এই দিকে
এখানে রিজার্ভ অন কোনটা বসবে? ক্লোজিং স্টক 2000, ঠিক আছে? জি ভাই। তাহলে এই তারিখ তো ডিসেম্বরের 31 হবে। তারিখ সবই ডিসেম্বর 31, শুধুমাত্র জানুয়ারি একবার ব্যালেন্স বিডি বাদে, আর সব ডিসেম্বর 31। তাহলে বোঝা গেছে এইটা তিনটা আচ্ছা এন্ট্রির বিষয়। হুম, আমার আজকে কিন্তু এইটাই নতুন ছিল, তোমাদের শেখানোর মতো কোনটুক হ্যাঁ নতুন, ভাই ক্লিয়ার। এটাই নতুন ছিল। তাহলে ওপেনিং দেখো ডেবিট দিকে ছিল, এর রিজার্ভ ক্রেডিট দিকে। গুডস এন্ড ব্রাঞ্চ ডেবিট দিকে ছিল, এর রিজার্ভ ক্রেডিট দিকে। আর ক্লোজিং ছিল ক্রেডিট দিকে, এর রিজার্ভ ডেবিট দিকে। হয়েছে? হ্যাঁ। নামটা কিভাবে ভাই লিখতে এই হবে? ব্যালেন্স শিটের আগে উপরে কি এইগুলো বসাতে হবে, এরকম হ্যাঁ কোনো নির্দেশনা এক্স্যাক্টলি, আছে? এটা একটু বুঝতে হবে। ধন্যবাদ ভালোটা কোশ্চেন করার জন্য। তো যেটা বলছিলাম সেটাকে বলে নি, যে আমার নামটা কেমন হবে, নামটা হবে রিজার্ভ অন ওই ওপেনিং স্টক, বা যে নাম থাকবে সেটা রিজার্ভ অন অমুক, রিজার্ভ অন তমুক, ঠিক আছে? এবার জি ভাই। পোস্টিং তো দুই পাশে বসবে, কিন্তু কোথায় হবে মনে রাখতে হবে। কখনোই ওপেনিং এর আগে কিছু বসানো যায় না, আর ক্লোজিং এর পরে কিছু বসানো যায় না, শুধু লাভ লস বাদে। হুম, তাহলে ওপেনিং এর আগে কিছু যেমন বসবে না, ক্লোজিং এর পরেও কিছু বসবে না, তাহলে যা বসার এর মাঝখানেই বসবে। এই জন্য রিজার্ভ গুলো কোন দিকে বসছে, ওই ক্লোজিং এর আগেই বসছে, ঠিক আছে? জি ভাই। ওকে। এইবার আমি যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে দেখো 1,29,000 টাকা ডান দিকে বড় হয়েছে, সেটা দুই পাশে বসালাম। এবার আমি যদি এটা বিয়োগ করি, তাহলে 7,000 টাকা হয়। এইটার নাম প্রফিট ট্রান্সফার টু জেনারেল পিএল অ্যাকাউন্ট। বলো, এইগুলো সবই কি আগের মতো নাকি না? জি ভাই, একটু স্ক্রিনশটটা দেন না কেটে হ্যাঁ যাবে। আগের মতো। ওকে। তাহলে অঙ্কের দিবা না সলিউশনে দিবা? জি ভাই, অঙ্ক আচ্ছা অঙ্ক সলিউশনটা, দেন। আচ্ছা দিচ্ছি আগে সলিউশনটা। আচ্ছা সময় যতটুকু হ্যাঁ আছে না, অঙ্ক নেও। হ্যাঁ নিছি। ওকে, অঙ্ক। এরপরে প্রথম রিকোয়ারমেন্টটা এইটা, হ্যাঁ এইটা নেও, পরেরটা পরে দিচ্ছি। জি ভাই নিছি। এবার দুইটা ওয়ার্কিং একবারে নাও। হয়েছে? হ্যাঁ ভাই। এবার এই অঙ্কটা নেও, 7 নম্বর অঙ্কটা নেও। এই 7 নম্বর অঙ্ক হোমওয়ার্ক থাকবে, এটা দেখো 20 সালে আসছে, এখানে তারপরে আবারও আসতে পারে, সেটা আমার আপডেট নাই। এই অঙ্কটা, এই জার্নাল এন্ট্রিজ, এই কথাটা তোমরা মনে করো শোনোই নাই বা দেখোই নাই, এটা অমিট আছে মনে করো, হ্যাঁ? জার্নাল আমি শিখাবো। আচ্ছা। তোমাদের কাজটা কি, ঠিক সেলিং প্রাইসে বলা যায়, দেখো এখানে বলছে কস্ট প্লাস 20%, তাহলে কস্ট প্লাস 20% মানে কি, এটা কি সেলিং প্রাইস না কস্ট প্রাইস? কস্ট। সেলিং প্রাইস। এই সেলিং প্রাইস, কস্টের সঙ্গে 20% যোগ করা মানেই সেটা সেলিং প্রাইস, ঠিক আছে? জি ভাই। ওকে। তাহলে সেলিং প্রাইসের নিয়ম অনুযায়ী শুধুমাত্র ব্রাঞ্চ অ্যাকাউন্টটা করবা, আর কিচ্ছু করবা না, শুধুমাত্র ব্রাঞ্চ অ্যাকাউন্ট। শুধুমাত্র কি, ব্রাঞ্চ অ্যাকাউন্ট। আচ্ছা সরি, এইগুলোর তো ওল্ড অঙ্কগুলো নেসেসারি লেজার করা যায় অ্যাকাউন্ট, তাই না? নেসেসারি লেজার অ্যাকাউন্ট গুলো করবা, নেসেসারি লেজার মানে ওই 4টা অ্যাকাউন্ট যদি থাকে সেটা করবা, ঠিক আছে? হুম হুম। আচ্ছা। আর কিছু না। আর জার্নাল টার্নাল যা আছে সেগুলো আমি শিখাবো, ওকে বাধ্যতামূলক ভাইয়া। কিন্তু। সবার কাছে বাধ্যতামূলক এই ছক অঙ্কটা করে আমাকে দেখানো, সবাই দেখাবে।